কাজল রেখা, পর্ব সংখ্যা 2। লেখনীতে তানজিনা ইসলাম স্রোতস্বিনী। কক্ষের অবস্থা বেহাল। সুনামি বয়ে গেছে যেন। দরজার সাথে পিঠ ঠেকিয়ে সিটিয়ে দাঁড়িয়ে আছে চাঁদনি। ভয়ে বুক কাঁপছে। একটু আগেই ওর কাজিনরা মিলে আধারের কক্ষে ঢুকিয়ে দিয়েছে ওকে। তবে কক্ষের অবস্থা কেমন তা বর্ণনার বাকি রাখে না। ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে ফুলদানির ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। ছেঁড়া কুশনের তুলো মেঝেতে বিছানো। কারো আগ্রাসী ভয়ঙ্কর রাগ যে সুন্দর কক্ষটার ওপর দিয়ে বয়ে গেছে তা অনুভব করতেই শির দ্বারায় শীতলতা বয়ে গেল চাঁদনির। সুন্দর কক্ষটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেন। কক্ষের যে অবস্থা হয়েছে, একটু পর যে চাঁদনির অবস্থা হবে না তার কি গ্যারান্টি? কক্ষের মালিক নিজের পছন্দের কক্ষের এই অবস্থা করতে পারলে তাহলে ওর মতো অপছন্দের কি হাল করবে? ব্যালকনি থেকে কথার শব্দ ভেসে আসছে। চাঁদনি বুঝলো আধার ওখানেই আছে। তবু এসব ভাঙা জিনিস মারিয়ে সামনে যাওয়ার সাহস হলো না ওর। আধারের কথা থেমে গেছে। গটগট পায়ে কক্ষে ঢুকছে ও। চাঁদনির হৃৎপিণ্ডের ধুকপুকানি চূড়ান্ত হলো। বাইরে থেকে শোনা যাচ্ছে ওর হৃৎপিণ্ড লাফানোর শব্দ। আধার কক্ষে আসতে ওকে দেখে থেমে গেল। হাতে মোবাইল ধরা। চাঁদনিকে দেখতেই মোবাইলটা ছুঁড়ে মারলো বিছানার ওপর। দ্রুত পায়ে চাঁদনির কাছে এগিয়ে গেল আধার। চাঁদের বাহু আঁকড়ে ধরে ঠাস করে দেওয়ালের সঙ্গে বাড়ি খাওয়ালো। চাঁদের মনে হলো ওর মেরুদণ্ড হয়তো মরমর করে ভেঙে গেছে। আধার গলা চেপে ধরল ওর। কি শিশিয়ে বলল, যাদব, এত শখ আমাকে বিয়ে করার? আমাকেই পেয়েছিলি গলায় ঝুলতে? যে গায়ের রং আর কেউ বিয়ে করতো না তো তোকে। তাই পরিবারের সবাই মিলে আমার ওপরে গুছিয়ে দিয়েছে। চাঁদনির শ্বাস বন্ধ হয়ে এলো। চোখ উল্টে আসলেও টু শব্দ করলো না ও। ছেড়ে দেওয়ার আকুলতাও জানালো না। চাঁদনির অবস্থা দেখে আধার নিজেই ছেড়ে দিল ওকে। কাশতে কাশতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে গেল চাঁদনি। দু আঙুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে কপালে স্লাইড করলো আধার। শক্ত গলায় বলল, অর্পিতা কোথায়? কার সাথে ভেগেছে ও? মেজমা বলল তুই সাহায্য করেছিস ওকে। এটা কি সত্যি? উত্তর দে। যদি এটা সত্যি হয় তোকে জিন্দা কবরে পুঁতবো আমি। এসব আগে থেকে প্ল্যান করা ছিল তোর, তাই না? অর্পিতাকে পালাতে সাহায্য করে আমার সাথে বিয়ে করতে বসেছিস। জানতিস আর কারো রুচিতে ধরবে না তোকে, তাই ছলাকলা করে আমাকে বিয়ে করার জন্য বড়দের টোপ হিসেবে ব্যবহার করলি। চাঁদনি দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আধার এক দৃষ্টিতে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটার অবস্থা দেখে একটুও কষ্ট হচ্ছে না ওর। উল্টো পৈচাসিক আনন্দ হচ্ছে বুকের ভেতর। আর একটু কষ্ট দিতে পারলে ভালো লাগতো। আধারের এসব ভাবনার মাঝেই আচমকাই উঠে বুকের ওপর দু হাতে ধাক্কা বসালো চাঁদনি। দুপা দূরে সরলো আধার। অবাক হতেও ভুলে গেল যেন ও। একাধারে ফুঁসছে চাঁদনি। চোখ দুটো লাল হয়ে আছে, সাথে কোটরে অশ্রুর উপস্থিতি। কাঁপতে কাঁপতে বলল, নিজেকে কি মনে করেছো তুমি? সুন্দর একটা চেহারা আছে বলেই যাই নাই তাই বলবে আমাকে? হ্যাঁ, আমি কালো, মানছি মানছি। দোষ করেছি আমি কালো হয়ে জন্ম নিয়ে। এই সমাজে কালোদের ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজের সব দোষ মাথা পেতে নিলাম। কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে বিয়ে করার। বড় বাবা হাত জোর করে অনুরোধ করেছে আমাকে। তার কথা ফেলতে পারিনি আমি। বড় অন্যায় করে ফেলেছি, মানছি। কিন্তু কিন্তু তুমি কেন বিয়ে করলে? প্রথমে তো চলেই যাচ্ছিলে। যাওনি কেন? থেকে গিয়ে বিয়ে করলে কেন? সারা জীবন খোঁটা দিতে? তুমি ছেলে হয়ে নিজের পরিবারের মানুষগুলোকে মানাতে পারোনি। আমি মেয়ে হয়ে কি করে পারতাম? অর্পিতা আপুর সাথে আমার কেমন সম্পর্ক সেটাও জানো তুমি। সে আমাকে দু চোখে সহ্য করতে পারে না, অথচ আমার থেকে কিনা সাহায্য নেবে সেটা সবাই বিশ্বাসও করেছে। অপবাদ দেওয়ার বেলায় সবকটা ওস্তাদ। হাহ, সবাই পেয়েছোটা কি আমাকে? যার যা ইচ্ছা তাই সবার কথা মুখ বুঝে সহ্য করতে হবে? আমার কোনো ইমোশন নেই? আমি মানুষ না? পুতুলের মতো নাচাচ্ছ কেন সবাই মিলে? চোখ মুখ লাল হয়ে গেছে চাঁদনির। চোখের কাজল লেপটে বিশ্রী অবস্থা হয়ে গেছে। আধার ভ্রু কুচকে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার কোনো কথাই প্রভাব ফেলতে পারলো না ওর ওপর। অহংকারে বোধ আধার চাঁদনির কষ্টের একাংশও অনুভব করতে পারলো না। শুধু গম্ভীর গলায় বলল, এসব সেন্টিমারা কথা তুই নিজের কাছেই রাখ। তোকে কে কি বলে, কেন বলে, এসব আমার ভাবার বিষয় না। ইটস নট মাই রেসপন্সিবিলিটি। আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। স্ত্রী হওয়ার চেষ্টা করিসও না। তোমার স্ত্রী হতে বয়ে গেছে আমার। নেহাত বড় বাবা তোমাকে বিয়ে করতে অনুরোধ করেছিল আমাকে। যে মানুষটার কাছে ছোট থেকে বড় হয়েছি তার কথা ফেলতে পারিনি। নয়তো আমার বাপ জ্যাঠার কাছে কম টাকা নেই। একটা রাজপুত্রের মতো স্বামী পেতে বেশি কসরত পোহাতে হতো না আমাকে। টাকা দিয়ে স্বামী কিনতি? হুম,
কিনতাম, তাতে তোমার সমস্যা? সে তো তোর সাথে টাকার জন্য থাকতো, তোকে ভালোবাসতো না। এখনো বা কি ভালোবাসা পেয়ে উল্টে যাচ্ছি বলো? নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। দীর্ঘশ্বাস ফেলে বলল, এই রুমে থাকবি? হুম। সবাই ঠেলে ঠুলে এখানে পাঠিয়ে দিয়েছে, মেনে না নাও। বিয়ে তো করেছো, নিজের ভাগ না দিলেও তোমার জিনিসের ভাগ দিতে হবে। না দিলে কি করবি? মামলা ঠুকবো। কিসের? নারী নির্যাতনের। ডরাই না আমি তোকে, আমাকে এতটাও আন্ডার এস্টিমেট করিস না। পুলিশের ডান্ডার বাড়ি পড়লেই ডরাবা। আধার ছোট ছোট চোখে তাকিয়ে থাকলো। কুটিল হাসলো চাঁদনি। সামনে দাঁড়ানো আধারকে উপেক্ষা করে কাছ থেকে সাবধানে পা ফেলে বেড সাইডে গেল। ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বিছানার ওপর গিয়ে বসলো আধার। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে গালি ছুড়ল কয়েকটা। লেহেঙ্গা বদলে একটা বাদামি রঙের সুতির থ্রি পিস পরে আসলো চাঁদনি। আধার তখনও বিরস ভঙ্গিতে বেডের ওপর বসেছিল। চাঁদনি দাঁড়িয়ে থাকলো, হাত কচলে নিজের অস্বস্তির জানান দিল। আধারের দিকে তাকিয়ে আইঢাই করে বলল, আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চায় শুয়ে পড়। আমার থেকে জিজ্ঞেস করছিস কেন? তোর প্যান্ট প্যানানি বিরক্ত লাগছে আমার। মুখ বাঁকালো চাঁদনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটলো। পরক্ষণে ধপ করে শুয়ে পড়লো বিছানার একপাশে। আধার এক পলক চাইলো ওর দিকে, ভ্রু কুঁচকে বলল, এখানে শুবি তুই? তুমিই তো বললে যেখানে মন চায় শুতে। তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না আমি। তাহলে মেঝেতে শুয়ে পড়ো। বিছানার নরম বেড ছেড়ে ঘুমাতে পারি না। ব্যাড নাইট। তোমার সাথে কোনো রাত গুড হবে বলে মনে হয় না। হামি তুলে বলল চাঁদনি। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। চাঁদনি ভেঙচি কেটে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লো। দীর্ঘশ্বাস ফেললো আধার। চাঁদনি থেকে এক হাত দূরত্ব রেখে বিছানার এক সাইডে শুয়ে পড়লো। আবার উঠে বসে ব্যালকনিতে চলে গেল। আজ খুব বিশ্রীভাবে ইগো হার্ট করেছে অর্পিতা। আধার যে ওকে খুব ভালোবাসতো এমন না, পছন্দ করতো। সুন্দর ছিল মেয়েটা, নিজেই আধারের সাথে চিপকে থাকতো সবসময়। অপছন্দ করার কোনো কিছু ছিল না। আর আধার বরাবরই সুন্দরের পূজারী। কিন্তু আজ খুব রাগ হচ্ছে ওর অর্পিতার ওপর। বিয়ে না করলে আগেই বলে দিত, বা বিয়ের আগেই লাঙের সাথে পালিয়ে যেত। অর্পিতার ওর সাথে চিপকে থাকা দেখে সবাই ভেবেছিল অর্পিতা ওকে ভালোবাসে। আধার নিজেও এমনটাই কল্পনা করেছিল। কেউ যে ওকে রিজেক্ট করতে পারে, আধার সেটা বিশ্বাস করতে পারে না। নিজের ওপর খুব কনফিডেন্ট ও। কিন্তু অর্পিতা ওকে বিয়ে না করার জন্য পালিয়ে গেল। এর চেয়ে বড় রিজেক্ট আর হয় না, হতে পারে না। যে ইনভিজিবল থাপ্পড় মেয়েটা মারলো ওকে, তা সুধা আসলে ফেরত দেবে ও। আধারের আফসোস নেই অর্পিতার পালানোতে। এমন হাজারটা সুন্দরীকেও নিজের পেছনে পাগল বানিয়ে ঘোরাতে পারে। বাট ওই মেয়ের জন্য অমন আমাবস্যার মতো কালীকে বিয়ে করতে হলো ওর। বাবা চাচা কি ভেবে যে অমন কাইলানির নাম চাঁদনি রেখেছিল কে জানে। বন্ধু মহলে আর মুখ দেখানোর অবস্থায় নেই ও। এই বউ নিয়ে তো আধার ওদের সামনে যেতেই পারবে না। মূলত আফসোসটা এখানেই। আজ রাতে আর ঘুম আসবে বলে মনে হয় না। জীবনটা এত কঠিন না হলেও পারতো। বর্ষা বেগম কিচেনের সবকিছু গুছিয়ে মাত্রই সোফায় এসে বসেছেন। এখনো কয়েকজন কাছের আত্মীয় থেকে গেছে তাদের বাড়িতে। তাদের জন্য রান্না বান্না, খাওয়া দাওয়ার পাট চুকাতে আজ অনেকটা দেরি হয়ে গেছে। বর্ষা বেগম সোফায় গা এলিয়ে দিয়ে বসেন। রাফিয়া বেগম একটু আগেই ঝেড়ে গেছে তাকে। রাফিয়া বেগম আধারের দাদি, বড়ই জালিম ধাঁচের একটা মহিলা। মানুষকে কথা শুনে বড্ড তৃপ্তি পান। আর সেই মানুষটা যদি বর্ষা বেগম হয়, তাহলে তার কথাই নেই। অথচ বাড়ির আরেক বউ মহারানীর মতো কক্ষে খিল দিয়ে বসে আছে। কি এক মেয়ে পালালো তার! শোকের শেষ নেই। কিন্তু শোকটা বেশি হওয়ার কথা ছিল বর্ষা বেগমের। কিন্তু বাড়িতে কামলা খাটতে গিয়ে শোক পালন করার ফুসলত কই তার? না, চাঁদনিকে তিনি ভালোবাসেন না এমন না। মামারা মেয়েটাকে বাড়ির সব ছেলে মেয়েদের চেয়ে একটু বেশি আদর করতেন তিনি। সুন্দর ব্যবহারের জন্য পছন্দও করতেন খুব। কিন্তু ছেলের বউ হিসেবে না। তার সুদর্শন ছেলেটার বউ কিনা অমন শ্যামা রঙের। এ দুঃখ কাকে বোঝাবেন তিনি? মা হিসেবে অমত করার অধিকারটুকুও তার ছিল না। আগেই জানতেন কেউ তার কথা আমলে নিবে না। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন সব বিষয়ে চুপ থাকেন তিনি। তাই তো বড় যা হওয়া সত্ত্বেও মেঝো জায়ের হম্বিতম্বি সহ্য করতে হয় তাকে। তার মেয়ে পালিয়েছে, শুধুমাত্র এই মেয়ের জন্য ওনার ছেলেটাকে একটা কালো মেয়েকে বিয়ে করতে হয়েছে। কোথায় সে নত হয়ে থাকবে, উল্টো তাকে এসে বাস দিচ্ছে। বর্ষা বেগম বিমর্ষ হয়ে বসে থাকেন। মনটা খারাপ হয়ে গেছে তার। প্রত্যেকটা মাই মনে মনে দোয়া করেন তার ছেলের বউ খুব সুন্দরী ফর্সা হবে। উনিও তার ব্যতিক্রম নন। চাঁদনির দাজ্জাল শাশুড়ি তিনি কখনোই হবেন না। এসব তার ধাঁচের না। তিনি মেয়েটাকে ভালোবাসেন, কিন্তু মন থেকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবেন না কখনোই। অন্ধকার কামরায় অপূর্ব শিকদার আর আকিব শিকদার সামনাসামনি বসে আছেন। দুজনের মুখেই অমানিসা। অপূর্ব শিকদার যদিও মনে মনে ভীষণ খুশি অবশেষে বিয়েটা হওয়াতে,
কিন্তু ছোট ভাইয়ের কালো মুখ দেখে সে খুশি আর বেশিক্ষণ টেকেনি তার। মন খারাপ তোর? ঘাড় উঁচিয়ে চাইলেন আকিব শিকদার। অপূর্ব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস ফেললেন আকিব শিকদার। বিমর্ষ স্বরে বললেন, নিজেকে বড়ই ব্যর্থ বাবা মনে হচ্ছে ভাইয়া। মেয়ের এত অপমানের পরও প্রতিবাদ করতে পারিনি। তার সাথে বিয়ে দিয়েছি যে আমার মেয়েটাকে ভেবে ভরা আসরে যাই নয় তাই বলেছে। আমি রাগ করিনি আধারের ওপর। ওর রাগ জায়েজ, কিন্তু তাই বলে আমার মেয়েটাকে অপমান করবে? শুধু তোমার কথা রাখতে চাঁদনির সাথে এত বড় অন্যায় করেছি আমি। অপূর্ব শিকদার তীক্ষ্ণ ধোঁক গেলেন। কাতর স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বলেন, তুই তো জানিস অনেক আশা নিয়ে ঢাকা শহরে পাঠিয়েছিলাম ওকে। ভেবেছিলাম এই গ্রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ওর মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে না, কিন্তু ছেলেটা যে এভাবে নষ্ট হয়ে যাবে, বিগড়ে যাবে, তা তো খুড়াক্ষরেও টের পাইনি। শহরে গিয়ে নেশায় নারীর সঙ্গে আসক্ত হয়েছে। মেধা শুধু পড়ালেখায় না, অন্য কত জায়গায় যে খরচ করেছে তা আমার মুখে উচ্চারণ করতেও বাধছে। আমি জানি চাঁদমায়ের সঙ্গে অপরাধ করেছি, দোষ করেছে অর্পিতা আর আধার, অথচ শাস্তি পেল আমার নিরীহ মেয়েটা। কিন্তু আমি জানি আকিব, চাঁদনি ছাড়া আমার আধারের জন্য আর কেউ পারফেক্ট হতো না। আমি আধারের জন্য চাঁদনিকেই পছন্দ করেছিলাম, কিন্তু অর্পিতার সাথে ওর সম্পর্ক জানার পর সিদ্ধান্ত থেকে সরে আসি। কিন্তু কাল যখন নিজের ইচ্ছে পূরণ করার একটা সুযোগ পেলাম, আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি। ও ছাড়া যে আমার ছেলেটাকে কেউই সুপথে ফিরিয়ে আনতে পারতো না। আধার আমার হাতের বাইরে চলে গেছে রাকিব। একমাত্র চাঁদমা পারবে ওকে শুধরাতে। তোমার মনে হয় চাঁদ এত বড় একটা দায়িত্ব নিতে পারবে? আমার মেয়েটা এখনো অনেক ছোট ভাইজান। সংসারে কি বুঝবে ও? নিজেকেই তো সামলাতে পারবে না ও। একটা আস্ত ঘর, একটা বরকে কি করে সামলাবে ও? মনে হয় কি বলছিস রে? আমার বিশ্বাস আমার চাঁদমা পারবে। তুই জানিস না আধার ওকে কতটা ভালোবাসে ছোটবেলা থেকে। ওর জন্য হলেও নিজেকে শুদ্ধ করার চেষ্টা করবে আধার। দেখিস, ছোট বোন হিসেবে আদর করতো। সেটাকে ভালোবাসার নাম দিও না। যদিও তুমি সেটাকে ধরে বসে থাকো, তবু এখন আর সে ভালোবাসা অবশিষ্ট নেই ভাই। অনেক বছর কেটে গেছে। ঢাকা যাওয়ার পর আধার কতটা বদলে গেছে তা বলার অপেক্ষা রাখে না। ও তো চাঁদনিকে সহ্যই করতে পারছে না। ভালোবাসলে বুঝি ওভাবে অপমান করতো? প্রিয় মানুষকে এভাবে অপমান করা যায়? আমার অনেক ভয় লাগছে ভাইয়া। শুধু তোমার কথা রাখতে আমি আমার মেয়েটাকে বলে দিয়েছি, ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। অপূর্ব শিকদার অনেকটা সময় কেমন করে যেন তাকিয়ে থাকলেন। বড় করে শ্বাস ফেলে বললেন, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না আকিব। আমার বিশ্বাস আমার ছেলেটা বুঝতে পারবে। এখন রেগে আছে তাই এমন করছে। একটু বিশ্বাস রাখ আমার ওপর। আমার চাঁদ মায়ের ওপর আমি কোনো আঁচ আসতে দেব না। আমাকে ক্ষমা করে দিস তুই। আকিব বিরস স্বরে বললেন, আমি ক্ষমা করার কেউ নই ভাইয়া। যার প্রতি এত অন্যায় করেছি সেই মেয়েটাই কখনো অভিযোগ রাখলো না। বিয়ের পর একটা শব্দ কথা বলেনি আমার সাথে। তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে গিয়ে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। চলবে,